ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, তার নাম হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। এই ক্রিস্টাল ডিফেক্ট অ্যাকচুয়ালি কি? ফার্স্ট হচ্ছে ক্রিস্টালাইজেশন যখন সম্পন্ন হয়, অর্থাৎ যখন আমরা ক্রিস্টাল তৈরি করি, সেই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যে জায়গায় যে আয়নটা বসার কথা সে হয়তো সেই জায়গায় না বসে একটু অন্য জায়গায় সরে গেছে, হতে পারে। অথবা যে জায়গায় একটা আয়ন বসার কথা সেই জায়গায় নাই, আসেনি। এইরকম ক্ষেত্রে কিন্তু এই ডিফেক্টটা তৈরি হতে পারে। অথবা যে প্লেনটা যেরকম প্লেন থাকার কথা সে প্লেনটা এরকম না থেকে একটু টিল্টেড হয়ে গেছে। অথবা যে লাইনটা থাকার কথা, এজগুলো, সেই এজগুলো পারফেক্টলি এজ বা একদম পারফেক্ট হয়নি, সরে গেছে। এই যে যে ধরনের ডিফেক্টগুলো তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। এই ক্রিস্টাল ডিফেক্ট তিন রকমের হতে পারে। কি কি? এটা হচ্ছে প্লেন ডিফেক্ট, এটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, and one is line defect. পয়েন্ট ডিফেক্ট কোনটাকে বলছি? পয়েন্ট ডিফেক্ট হচ্ছে এই যে ক্রিস্টালটা যখন তৈরি হয় সেই সময় যেগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাটম বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, সেটা হতে পারে অ্যাটম, সেটা আয়ন হতে পারে, তাদের মধ্যে যে ডিফেক্টটা তৈরি হবে সেই ডিফেক্টটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। এবার আমাদের সিলেবাসে এই দুটো বাদ পড়তে হয় না, শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। এটা ভালো করে পড়বে, খুবই সহজ একটা টপিক। একটু ভালো করে এই জায়গাটা একটু ভালো করে যদি তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে যদি দেখো পরবর্তীকালে এটা একবারে তোমরা সহজেই বুঝতে পারবে যে কি কি ধরনের ডিফেক্ট হতে পারে। এবার পয়েন্ট ডিফেক্টটাকে আমরা তিন রকম ভাবে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, আর একটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, আর একটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। স্টয়চিওমেট্রি কি? স্টয়চিওমেট্রি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সংকেত কি লিখি আমরা? NaCl। এই NaCl এর মধ্যে সোডিয়ামের একটা পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু। তাহলে সোডিয়ামের পরমাণু এবং ক্লোরিনের পরমাণু দিয়ে গঠিত যে কেলাস, সেটা হচ্ছে তার সংকেত হচ্ছে NaCl। দেখবে কিছু কিছু যৌগ আছে যাদেরকে আমরা বার্থেরেডীয় যৌগ বলি, যেমন ধরো Fe0.98O, এটা একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে Fe0.98 আছে আর অক্সিজেন একটা আছে। হাউ ইজ ইট পসিবল? কারণ আমরা জানি যে পরমাণুকে তো ভেঙে কোনো যৌগ তৈরি করা সম্ভব না। তাহলে এরা কিন্তু, এদেরকে আমরা বলবো বার্থেরেডীয় যৌগ। তাহলে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হচ্ছে যেখানে ডিফেক্টের পর তাদের স্টয়চিওমেট্রি বা সংকেতের কোনো পরিবর্তন হবে না, সংকেতটা একই থাকবে, সেটাকে আমরা বলবো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তাহলে স্টয়চিওমেট্রিক ডিফেক্টে সংকেতের, সেই যৌগের সংকেতের কোনো পরিবর্তন ঘটবে না, তাকে আমরা বলবো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। ক্লিয়ার? নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যেখানে কম্পাউন্ডের ডিফেক্টের পর তাদের স্টয়চিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। মানে এরকম হতে পারে যে একটু আগে যেটা বললাম Fe0.98O, এরকম সংকেত হয়ে গেল, তখন তাকে আমরা বলবো হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। যেখানে সংকেতটা যা হওয়ার কথা ছিল, সে হওয়ার কথা ছিল FeO, তা না হয়ে এরকম হয়ে গেছে, তখন তাকে আমরা বলবো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আর এটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। ইম্পিউরিটি ডিফেক্ট মানে তো আমরা বুঝতে পারি যেখানে বাইরে থেকে একটা পদার্থ যোগ করা হলো অশুদ্ধ হিসাবে, কেলাসের মধ্যে ঢুকে গেল, তার চালক বিন্দুগুলোতে যে জায়গায় জায়গায় ক্যাটায়ন বা অ্যানায়ন ছিল তাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় বসে গেল, এটা একটা হতে পারে। অথবা তার যে ইন্টারস্টিশিয়াল পজিশন গুলো আছে কেলাসের, সেই ইন্টারস্টিশিয়াল পজিশনের মধ্যে অন্য একটা সেপারেট একটা পরমাণু সেখানে গিয়ে বসে গেল। তাহলে যেগুলো তৈরি হবে তাদেরকে আমরা বলবো ইম্পিউরিটি ডিফেক্ট। ইম্পিউরিটি ডিফেক্ট, দিস ইজ ওয়ান টাইপ অফ, এটাকে অন্য নামে চেনা হয়, তার নাম হচ্ছে অ্যালয় ফর্মেশন। মানে এখানে অ্যালয় তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে একটা ধাতু সংকর তৈরি হয়। ওকে, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দুই রকম। একটা হচ্ছে নন আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যেখানে কোনো আয়ন নেই, আর এটা হচ্ছে আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে। নন আয়নিক ক্রিস্টাল যেমন মনে কর Fe ক্রিস্টাল আছে, Fe, এটা হচ্ছে মনে করে Fe এর একটা ক্রিস্টাল। Fe ক্রিস্টালে সবগুলোই Fe পরমাণু আছে, সবগুলোই। এখানে তো অন্য কোনো পরমাণু থাকার চান্সই নেই, শুধুমাত্র Fe একটা পরমাণু আছে। এবার কি করলাম আমি? এই জায়গায় এইখান থেকে আমি একটাকে অফ করে দিলাম, বা যখন কেলাসটা হয়েছে
তখন এই জায়গায় যেটা বসার কথা ছিল সে আসেইনি। যদি সে না আসে তাহলে আলটিমেটলি কি হবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ওই ফাঁকা জায়গাটা থাকার জন্য যে ডিফেক্টটা তৈরি হলো তাকে আমরা বলবো ভ্যাকেন্সি ডিফেক্ট। তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট কখন তৈরি হয়, এই জায়গায় বসার কথা ছিল কিন্তু এই জায়গায় না বসে জায়গাটা ফাঁকাই রয়ে গেছে, তাকে আমরা বলবো ভ্যাকেন্সি ডিফেক্ট। নেক্সট হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কি রকম, বলছি যে এইটা ঠিকই আছে কিন্তু এইটা করে হচ্ছে কি, এটা কিন্তু একই সাইজের শব্দ, এই জায়গায় না বসে একটু সরে গেছে, যে জায়গাটা বসার কথা ছিল সেই জায়গাটায় না বসে একটু অন্য জায়গায় সরে গেছে, তখন যে ডিফেক্টটা তৈরি হলো তাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। তার মানে এইটা এখানে থাকার কথা ছিল এই জায়গায় নেই, সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। তাহলে ভ্যাকেন্সি ডিফেক্টে কি লিখবো, ভ্যাকেন্সি ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা ডেনসিটি যেটা, সেই ডেনসিটিটা কিন্তু কমে যাবে, ঘনত্ব কিন্তু কমে যাবে। কিন্তু যদি ভ্যাকেন্সি ডিফেক্ট না হয়ে যদি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়, তখন যেহেতু জায়গা জাস্ট সরে আছে তার জন্য তার ভরের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা কি হবে, সেই ইন্টারস্টিশিয়াল পজিশনে সরে গেছে, জালক বিন্দু থেকে ল্যাটিস পয়েন্ট থেকে ইন্টারস্টিশিয়ালে সরে যাওয়ার জন্য সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এর জন্য ডেনসিটি উইল রিমেইন কনস্ট্যান্ট, ডেনসিটি কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে নন আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে কি রকম দেখতে পাবো। দেখো বলবো, সে এটা একটা আয়নিক ক্রিস্টাল, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। ক্যাটায়নগুলো সাধারণত ছোট হয়, অ্যানায়নগুলো সাধারণত আমরা বড় দেখি। এবার যখন ক্রিস্টালাইজেশনটা ঘটে তখন অ্যাকচুয়ালি কি হয়, ধরা যাক একটা ক্রিস্টালাইজেশন আমি লিখি, ফর এক্সাম্পল সিলভার নাইট্রেট AgNO3 তার সঙ্গে KCl এর রিঅ্যাকশন হলো, KCl রিঅ্যাকশনে কি দিল, সিলভার ক্লোরাইডের একটা প্রেসিপিটেশন এন্ড পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হলো। এই যে সিলভার ক্লোরাইডের একটা প্রেসিপিটেশন হলো, এটাই কিন্তু একটা কেলাস আকারে পাওয়া যাবে, এটা কেলাস জালক পাওয়া যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাটায়ন, দ্যাট ইজ সিলভার আয়ন, এটা হচ্ছে অ্যানায়ন ক্লোরাইড মাইনাস আয়ন। এবার যখন এই কেলাসন প্রক্রিয়াটা চলে তখন অনেক সময় হয় কি, দ্রুত কেলাসন প্রক্রিয়া যখন ঘটে তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন অনেক সময় তাদের জায়গায় না এসে সেই জায়গাটা পুরো ফাঁকা রাখতে পারে। অর্থাৎ দ্রুত কেলাসন প্রক্রিয়ার সময় ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের জায়গাগুলো অনেক সময় অকুপাই না করে, তার মানে এই জায়গাটা ফাঁকা, যেটা আসেনি, এবং এই জায়গাটা ফাঁকা, এটা আসেনি। মনে রাখতে হবে একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন একা একা শুধু অফ হতে পারে না, কারণ একটা ক্যাটায়ন যদি ফাঁকা থাকে অবশ্যই ইলেকট্রিক্যালি নিউট্রাল হওয়ার জন্য একটা অ্যানায়নকেও সেই জায়গাটা আরেকটা জায়গায়, মানে সামগ্রিকভাবে ওই জায়গায় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার যাতে কোনো পরিবর্তন না হয়, তাতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু বজায় থাকবে না। তাহলে এই জায়গায় একটা ক্যাটায়ন ছিল, এই জায়গায় একটা অ্যানায়ন ছিল, কোনো কারণের জন্য সেটা অফ হয়ে গেছে। তাহলে এই যে অফ হয়ে গেল তার জন্য কি হবে, তার জন্য এখানে একটা ডিফেক্ট তৈরি হবে। এই ধরনের ডিফেক্টকে আমরা বলবো শর্টকি ডিফেক্ট। দিস আর কল্ড শর্টকি ডিফেক্ট। তাহলে হোয়াট ইজ শর্টকি ডিফেক্ট, যেখানে একটা আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো এট এ টাইম সেখান থেকে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, তার মানে অ্যাটলিস্ট দুটো ভ্যাকেন্সি তো তৈরি হবেই। এই ধরনের ভ্যাকেন্সি যুক্ত যে কেলাস, সেটাকে আমরা সেই যে ডিফেক্ট সেটাকে আমরা বলবো শর্টকি ডিফেক্ট। তাহলে শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার যে রেশিও, অর্থাৎ পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন তাদের যে রেশিও একই থাকবে, কিন্তু তাদের কিন্তু ঘনত্বটা কমে যাবে। যেহেতু এখানে ক্যাটায়ন ছিল, এখানে অ্যানায়ন ছিল, দুটোই অফ হয়ে গেছে, তার জন্য তাদের ঘনত্বটা কিন্তু কমে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্ট কাকে বলছি, এখানে একটা ক্যাটায়ন ছিল, এখানে একটা অ্যানায়ন ছিল। এইবার ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি দেখবো, কিচ্ছু না, ক্যাটায়নটা কি হয়েছে, শুধু জায়গাটা পরিবর্তন করে সেই এই জায়গায় ঢুকে গেছে, কোনো পরিবর্তন হয়নি, শুধু জায়গাটার পরিবর্তন হয়েছে। অর্থাৎ তাড়াহুড়োতে
সে জালক বিন্দুতে না বসে সে কোথায় বসে গেছে? ইন্টারস্টিশিয়াল পয়েন্টে বসে গেছে, যার জন্য এই যে একটা ডিফেক্ট তৈরি হলো সেটাকে আমরা বলবো ফ্রেঙ্কেল ডিফেক্ট। ক্লিয়ার? এই ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে এই ক্ষেত্রে তার জায়গাটার পরিবর্তন হওয়ার জন্য তার মাসের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মাস যদি পরিবর্তন না হয় তাহলে ডেনসিটিও কোনো পরিবর্তন হবে না। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট হচ্ছে ডিফেক্ট, এই ডিফেক্টটার ক্ষেত্রে তার ডেনসিটির কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট হচ্ছে যেটা বললাম শর্টকি ডিফেক্ট। তাহলে শর্টকি ডিফেক্টের শর্তটা কি? কি দেখলে বুঝবো এর মধ্যে শর্টকি ডিফেক্ট হতে পারে? ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এদের ক্ষেত্রে শর্টকি ডিফেক্ট দেখতে পাওয়া যায়, সিলভার, ব্রোমাইড শর্টকি ডিফেক্ট দেখতে পাওয়া যায়। তাহলে শর্তটা কি হলো? শর্তটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে যাদের কোঅর্ডিনেশন নাম্বার বেশি তাদের ক্ষেত্রে এই শর্টকি ডিফেক্টটা দেখতে পাওয়া যাবে। নাম্বার 1, কোঅর্ডিনেশন নাম্বার বেশি হতে হবে। ক্যাটায়ন এবং অ্যানায়নে কোঅর্ডিনেশন নাম্বার যাদের বেশি তাদের শর্টকি ডিফেক্ট দেখতে পাওয়া যাবে, নাম্বার 1। নাম্বার 2, যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ বা রেডিয়াস প্রায় সমান তাদের ক্ষেত্রে শর্টকি ডিফেক্ট দেখতে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে, তাহলে উদাহরণ দিয়ে রাখি জায়গায়, এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, NaCl, KCl, etc., সিলভার, ব্রোমাইড এগুলো। নেক্সট হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে শর্তটা হচ্ছে ক্যাটায়নের সাইজটা অ্যানায়নের থেকে ছোট হবে, নাম্বার 1, এবং নাম্বার 2 এদের কোঅর্ডিনেশন নাম্বার অনেক কম হবে, অর্থাৎ এরা অনেক কম কোঅর্ডিনেশন নাম্বার যুক্ত কম্পাউন্ড হবে। এদের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখব। যেমন সমস্ত সিলভারের হ্যালাইড গুলো, যেমন সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এরা কিন্তু প্রত্যেকেই ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখাবে। একটা কম্পাউন্ড যার মধ্যে দুই ধরনের ডিফেক্ট দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সিলভার ব্রোমাইড, এবার সিলভার ব্রোমাইড। কারণ এটা এই সিলভার ব্রোমাইডটা দুই ধরনের ডিফেক্টই লক্ষ্য করা যাবে। নেক্সট হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে দেখো দুই রকমের হতে পারে, একটা হচ্ছে মেটাল এক্সেস আর একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি। মেটাল এক্সেস ডিফেক্টটা হচ্ছে সে এটা একটা হচ্ছে কেলাস, এই কেলাসের এগুলো হচ্ছে সব ক্যাটায়ন আর এগুলো হচ্ছে সব অ্যানায়ন। অ্যানায়নগুলো সাইজে সাধারণত বড় হয়, ক্যাটায়নগুলো সাইজে ছোট হয়। মনে করছি এটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইডের NaCl এর কেলাস, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সব Na+ আর এগুলো হচ্ছে সব Cl-। এই সোডিয়াম ক্লোরাইড কেলাসটাকে আমি যদি সোডিয়াম ভেপারের মধ্যে, মানে সোডিয়াম বাষ্পের মধ্যে নিয়ে রেখে দিই, তাহলে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালকে যদি সোডিয়াম ভেপারে রাখা হয় তাহলে কি ঘটবে? সোডিয়াম ভেপারটা অ্যাকচুয়ালি কি? সোডিয়ামকে যদি হিট করা হয় তাহলে সোডিয়াম একটা সময় বাষ্পে পরিণত হবে, সেই বাষ্পের মধ্যে নিয়ে গিয়ে আমি সোডিয়াম ক্লোরাইডটাকে রেখে দিলাম। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কেলাসের উপরে সোডিয়াম বাষ্প থেকে সোডিয়াম পরমাণুগুলো এইখানে বসে গেল। সে এটা একটা সোডিয়াম পরমাণু, একটা সোডিয়াম অ্যাটম বসে, সেই অ্যাটমটা কি করবে? অ্যাটমটা সোডিয়াম অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে কি হবে? Na+ তৈরি হবে। ওই অ্যাটম থেকে একটা ইলেকট্রন এইখান থেকে বেরিয়ে গেল, ক্লিয়ার? বেরিয়ে সে কি করলো? সে এই কেলাসের মধ্যে ঢুকে গেল। যখন এই কেলাসের মধ্যে ঢুকে গেল, ঠিক সেই সময় কিন্তু সোডিয়ামটা সোডিয়াম আয়নে পরিণত হয়ে বাইরে বসে আছে। এখন এইখান থেকে এই জালক বিন্দু থেকে একটা ক্লোরাইড আয়ন বেরিয়ে আসবে, ভেতর থেকে চলে আসবে। অর্থাৎ জালক বিন্দু থেকে একটা ক্লোরাইড আয়ন বেরিয়ে এসে সে সোডিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন হয়ে পাশাপাশি বসে থাকবে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আলটিমেটলি কি হলো? এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। ওই জায়গাটায় একটা ইলেকট্রন এসে বসে আছে। এই ইলেকট্রনটা কার? অ্যাকচুয়ালি কিন্তু সোডিয়াম পরমাণু থেকে নির্গত হওয়া ইলেকট্রন, যেটা সোডিয়াম আয়ন তৈরি করেছে, সেই ইলেকট্রনটা কিন্তু এসে ক্লোরাইড যে জায়গায় ছিল সেই জায়গায় এসে বসে যাবে। এই ইলেকট্রনটা এবার কি করবে? এই ইলেকট্রনটা নিয়ে একটা এই ইলেকট্রনটা ঠিক তার পাশের ক্যাটায়নের কাছে যাবে। ওই ক্যাটায়নটা ইলেকট্রনটা গ্রহণ করবে, করার পরে
আমরা জানি সোডিয়াম আয়ন এবং সোডিয়াম পরমাণু এই দুটোর মধ্যে স্থায়িত্ব কার বেশি? সোডিয়াম আয়নের বেশি। সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করলো, দ্যাট ইজ এই ইলেকট্রনটাকে গ্রহণ করলো, করে সোডিয়াম পরমাণুতে যেই মাত্র পরিণত হলো, পরেই বুঝতে পারলো যে এটা ঠিক হয়নি, সঙ্গে সঙ্গে এই সোডিয়াম পরমাণুটা আবার ইলেকট্রনটাকে ছেড়ে দিল, তার মানে ক্যাটায়নটা আবার ইলেকট্রন ছেড়ে দিল, সে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবার অন্য জায়গায় যাবে। এইরকম করে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে যাবে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। এইভাবে ইলেকট্রন যদি এইখান থেকে এইখানে যায়, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যায়, তাহলে ইলেকট্রনটা এখানে গেল, তারপর আবার যদি ফিরে আসে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এইখান থেকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো পাবো। ওই তরঙ্গদৈর্ঘ্যের আলোটা সোডিয়াম ক্লোরাইড কেলাসকে যদি আমরা সোডিয়াম ভেপারের মধ্যে নিয়ে যদি হিট করি, রেখে দিই, তাহলে কিন্তু এইখান থেকে একটা এই কেলাসটা একটা কালার ডেভেলপ করে। যে বিন্দু থেকে এই ইলেকট্রনটা মুভমেন্ট শুরু হলো, সেই বিন্দুটাকে আমরা বলবো, এটা একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে এফ সেন্টার। এফ সেন্টারে এফ এর ফুল ফর্ম হচ্ছে ফারবে। ফারবে মিন্স কালার। এই কালার সেন্টার, কারণটা কি? কারণটা হচ্ছে এইখান থেকে কালারের জেনারেশন হচ্ছে, এখান থেকে কালারটা উৎপন্ন হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি এফ সেন্টার বা ফারবে সেন্টার অথবা কালার সেন্টার। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো আমরা একবার একটু দেখে নিই। এই জায়গাটা শুরুতে কি ছিল? শুরুতে ছিল হচ্ছে, মনে করো এখানে কটা ইলেকট্রন ছিল, শুরুতে কটা ক্যাটায়ন ছিল? শুরুতে ক্যাটায়ন ছিল, সোডিয়ামের সংখ্যা ছিল 1 2 3 4 5 6 6। ক্লোরাইড কতগুলো ছিল? 1 2 3 4 5 6, Cl 6 ছিল, রাইট? এবার কি হলো, এই জায়গাটাতে ক্লোরাইডটা বেরিয়ে গিয়ে এখানে একটা ইলেকট্রন চলে আসলো। ক্লিয়ার? ক্লোরাইডটা বেরিয়ে গেল, এখানে একটা ইলেকট্রন ঢুকলো। তাহলে এইখান থেকে যেটা হলো সেটা হচ্ছে সোডিয়ামটা কিন্তু চেঞ্জ হয়নি, সোডিয়ামটা 6টাই রয়ে গেছে। ক্লোরাইড কতগুলো হয়ে গেল? দেখো এখানে কিন্তু ক্লোরাইড ছিল না, 1 2 আর 5, তাহলে Cl5। আগে অনুপাত কত ছিল? 1:1। এবার অনুপাত কত হলো? এটা কিন্তু দেখো 6/5 is greater than 1 হওয়ার জন্য এই জায়গায় কিন্তু আলটিমেটলি সোডিয়ামের সংখ্যা কিন্তু বেড়ে গেল। এই যে সোডিয়ামের সংখ্যাটা বাড়লো, এই জন্য এটাকে আমরা বলছি মেটাল এক্সেস ডিফেক্ট। মেটালটা এক্সেস হয়ে যাচ্ছে, বাইরে থেকে আমি মেটালটাকে একটা ইলেকট্রন পুশ করার জন্য, ভেতর থেকে ক্লোরাইড আয়নটা বেরিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা একটা মেটালের এক্সেস হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলছি মেটাল এক্সেস ডিফেক্ট। ক্লিয়ার? এটাকে আরেকটু সুন্দরভাবে যদি লিখি, তাহলে এইভাবে লিখবো আমরা, সে সোডিয়াম ক্লোরাইড at present, যখন ডিফেক্টটা তৈরি হলো, at present ক্লোরিনের সংখ্যা যদি x হয়, তাহলে সোডিয়ামের সংখ্যা কতগুলো হবে? 1 + x। তাহলে এই যে 1 + x হচ্ছে, এই জন্যই এটাকে আমরা বলছি মেটাল এক্সেস ডিফেক্ট। ক্লিয়ার? বেশ, ওকে। এবার হচ্ছে এক্সট্রা মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে অ্যানায়ন ভ্যাকান্সি বলা হলো। কারণ এখানে দেখো, এখানে কি বললাম একটু আগে, এখানে কিন্তু একটা অ্যানায়নের জায়গায়, এই জায়গায় যে অ্যানায়নটা ছিল সেই জায়গাটায় কিন্তু একটা ইলেকট্রন চলে আসলো। তাই ইলেকট্রন যখন আসলো তখন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকলো, কিন্তু অ্যানায়নটা কমে গেল বলে এটাকে আমরা বলবো অ্যানায়ন ভ্যাকেন্সি। তার মানে এই জায়গায় একটা অ্যানায়নের ভ্যাকেন্সি হয়েছে। এবার এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে Cl- কে অ্যানায়ন বলছি, রাইট? কিন্তু ইলেকট্রন কি অ্যানায়ন বলছি? ইলেকট্রন কি অ্যানায়ন? Cl- অ্যানায়ন, কিন্তু ইলেকট্রন কিন্তু অ্যানায়ন না। তাহলে অ্যানায়ন কাকে বলবো? একটা অ্যাটম যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে যখন একটা নেগেটিভ চার্জড পার্টিকেলে পরিণত হবে, তখন তাকে আমরা বলবো অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কখন? যদি একটা অ্যাটম একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু ইলেকট্রন যদি হয় তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যানায়ন বলবো না। তাহলে মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে
অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্ট কোনটা, যেখানে এখান থেকে একটা অ্যানায়ন চলে গেছে, সেই অ্যানায়নটা চলে যাওয়ার জন্য সেই জায়গায় একটা ইলেকট্রন এসে বসেছে, এই ধরনের ডিফেক্টটাকে আমরা বলবো অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্ট। এবার হচ্ছে এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্ট। এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্টটা একটু ভালো করে দেখবেন। এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্টটা অ্যাকচুয়ালি কি? এবার মনে করো এটা হচ্ছে একটা জিঙ্ক অক্সাইডের ক্রিস্টাল, এটা হচ্ছে একটা জিঙ্ক অক্সাইডের ক্রিস্টাল, এগুলো হচ্ছে সব জিঙ্ক আর এগুলো হচ্ছে সব অক্সাইড। আর জিঙ্ক অক্সাইড ZnO এটা যদি ডিসোসিয়েট করে তাহলে কি তৈরি হবে, Zn2 প্লাস হচ্ছে O2 মাইনাস। ক্লিয়ার? এই O2 মাইনাস আয়ন এ কি করলো, এই O2 মাইনাস আয়নটা দুটো ইলেকট্রন যে জায়গায় ছিল, এই যে জালক বিন্দু, এই জালক বিন্দুগুলোতে অক্সিজেন 2 মাইনাস আয়ন, দ্যাট ইজ অক্সাইড আয়ন, দুটো ইলেকট্রন রেখে অক্সিজেন পরমাণু হিসাবে বেরোলো, এবং যখন এই কেলাস থেকে বেরিয়ে গেল তখন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ অফ অক্সিজেন অণু হিসাবে বেরিয়ে গেল। ঠিক আছে? তার মানে এইখান থেকে যদি এটা 1 মোল, মনে করো এটা 1 মোল যদি জিঙ্ক অক্সাইড হয় তাহলে সেইখান থেকে হাফ মোল অক্সিজেন অণু বেরিয়ে গেল। এই যে বেরিয়ে গেল, তাহলে এই জায়গাটাতে যে জায়গাটায় ছিল অক্সাইড আয়নটা, সেই জায়গাটার মধ্যে কিন্তু দুটো ইলেকট্রন রেখে দিয়ে চলে গেছে। এই যে ইলেকট্রন দুটো রেখে দিয়ে গেল, তাহলে আলটিমেটলি ছিল O2 মাইনাস হিসাবে O2 মাইনাস। এবার কিন্তু O2 মাইনাসের জায়গাটা কে দখল করলো, দুটো ইলেকট্রন দখল করে বসে আছে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি রয়ে গেছে। কেন? কারণটা হচ্ছে যে এখানে এক্সট্রা ইলেকট্রন দুটো দরকার, ওই এক্সট্রা ইলেকট্রন দুটো যেটা অক্সাইড আয়ন রেখে দিয়ে চলে গেছে অক্সিজেন পরমাণু হিসাবে। ওই যে অক্সিজেন পরমাণুটা বেরিয়ে গেল, যার জন্য এক্সট্রা কি হয়ে গেল, এক্সট্রা কিন্তু জিঙ্ক আগে এক্সট্রা হয়ে গেল। কি হবে, সে এইখানে কতগুলো জিঙ্ক ছিল হিসাব করে নিন। জিঙ্কের সংখ্যা মনে করো 1 2 3 4 5 6 6 ছিল জিঙ্ক। অক্সিজেন কটা ছিল, এটাও 6টাই ছিল। এইবার মনে করো এই জায়গা থেকে যদি একটা অক্সিজেন পরমাণু বেরিয়ে যায়, তাহলে এই জায়গাটাতে আলটিমেটলি দুটো ইলেকট্রন যদি রয়ে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই জায়গাটাতে অক্সিজেন পরমাণুর সংখ্যা একটা কমে গেল। তাহলে জিঙ্ক কিন্তু কমেনি, জিঙ্ক 6টাই রয়ে গেছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু 5টা হয়ে গেছে। তাহলে এই যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কমে গেল, যার জন্য বেড়ে গেল কি, বেড়ে গেল কিন্তু জিঙ্কের পরিমাণ, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ক্যাটায়নটা এক্সট্রা হয়ে গেল। এই জন্য এটাকে আমরা বলছি এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্ট। অর্থাৎ দেখো ভালো করে, ছিল 6 6 মানে 1 1, এইবার যেটা কিন্তু 6/5 ইজ গ্রেটার দ্যান 1, সুতরাং এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে এটা এই ধরনের ডিফেক্টটাকে আমরা এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্ট বলতে পারি। এটাকে আরো আরেকভাবে লেখা হয়, সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, জিঙ্ক আর এটা অক্সিজেন, এটা যদি x হয় এটা হবে 1 + x। ইলেকট্রন দুটো আবার মুভমেন্ট শুরু করবে, মুভমেন্টের জন্য একটা কালার দেখতে পাওয়া যাবে। এই জন্য জিঙ্ক অক্সাইড মনে রাখবে ভালো করে, জিঙ্ক অক্সাইডকে যদি আমরা হিট করি তাহলে সেটা কি হবে, জিঙ্ক অক্সাইড হিট করলে কিন্তু হলুদ কালার হয়ে যায়, আবার ঠান্ডা করলে আবার আগের জায়গায় ফিরে আসে, আবার একদম সাদা হয়ে যায়। জিঙ্ক অক্সাইড মেইনলি কিন্তু রুম টেম্পারেচারে সাদা, কিন্তু হিট করলে সেটা হলুদ হয়। কেন? হিট করলে অ্যাকচুয়ালি এখান থেকে অক্সিজেন বেরিয়ে যায়, এখান থেকে অক্সিজেন বেরিয়ে চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন রয়ে যায়। ওই ইলেকট্রন দুটো এবার মুভমেন্ট শুরু করবে, ওই ইলেকট্রন দুটো যখন এরকম মুভমেন্ট শুরু করবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এই মুভমেন্টের জন্য কিন্তু আলটিমেটলি এখানে একটা কালার ডেভেলপ করবে। যখন আবার ঠান্ডা হবে সঙ্গে সঙ্গে অক্সিজেন পরমাণু আবার ওই জায়গায় ঢুকতে শুরু করে, যে জায়গাটাতে অক্সাইড আয়নটা ছিল সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি অক্সিজেন পরমাণুগুলো আবার ঢুকতে শুরু করে বলে এই কালারটা কিন্তু হলুদ কালারটা জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট হয় না, ওটা একটা টেম্পোরারি ইফেক্ট দেখতে পাওয়া যায়, এবং যখন এটা ঠান্ডা করা হয় সেটা আবার অক্সিজেনটা জায়গায় ফিরে আসে, ফিরে আসার পরে এটা আবার অক্সাইড তৈরি হয়, যার জন্য জিঙ্ক 2+ আয়ন ছিল, কতগুলো অক্সিজেন 2- আয়ন হবে, যার জন্য এই ক্ষেত্রে কিন্তু কালারটা আবার চলে যায়। এইটাকে আমরা বলছি, এই ঘটনাটাকে আমরা বলছি
এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্ট। ক্লিয়ার? তাহলে এক্সট্রা অ্যানায়ন মানে এই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের অ্যানায়ন ভ্যাকান্সি হলো, কিন্তু এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে এই যে অ্যানায়ন ভ্যাকান্সি ডিফেক্ট, এই অ্যানায়ন ভ্যাকান্সি ডিফেক্টটা কিভাবে তৈরি হলো? একটা সোডিয়াম ভেপার বাইরে থেকে অ্যাবজর্ব করে দিলাম, অধিশোষিত করলাম, যার জন্য ওটা কিন্তু অ্যানায়ন ভ্যাকান্সিটা তৈরি হলো। কিন্তু এই ক্ষেত্রে যে এক্সট্রা ক্যাটায়ন ভ্যাকান্সি যেটা তৈরি হবে সেটা কিন্তু এরকম করে না, সেটাকে জাস্ট এটাকে হিট করলাম, হিট করার সঙ্গে সঙ্গে এর ভেতর থেকে অক্সাইড আয়নগুলো দুটো ইলেকট্রন রেখে দিয়ে এখান থেকে অক্সিজেন পরমাণু হিসেবে বা হাফ অফ অক্সিজেন অণু হিসেবে এখান থেকে বেরিয়ে গেল। তার জন্য যে ডিফেক্টটা তৈরি হলো সেটাকে আমরা বলছি এক্সট্রা ক্যাটায়ন ডিফেক্ট। আর যদি এখানে সোডিয়াম পরমাণুকে বসিয়ে দিই, সেই সোডিয়াম পরমাণু যদি আলটিমেটলি ইলেকট্রনটাকে ভেতরে প্রবেশ করিয়ে ভেতর থেকে একটা ক্লোরাইড আয়নকে বের করে দেয়, তাহলে যে ডিফেক্টটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা কি রকম না, মনে করো এইবার মেটাল ডেফিসিয়েন্সি মানে তো বোঝা যাচ্ছে যে এইখানে মেটালের ডেফিসিয়েন্সি। আগের গুলো কি ছিল? মেটাল এক্সেস ডিফেক্ট ছিল। এই যে দুটো ডিফেক্টের কথা আমরা বললাম সেই ক্ষেত্রে কিন্তু মেটালটা এক্সেস ছিল, অ্যানায়নটা কম হয়ে গেছিল। এবার যেটা দেখবো সেটা হচ্ছে মেটালটাই ডেফিসিয়েন্ট হয়ে যাবে, এবার অ্যানায়নটা বেশি হয়ে যাবে। দেখবে এবার সে এই যে পজিটিভ গুলো, এই পজিটিভ গুলো হচ্ছে মনে করো সব Fe, তাহলে Fe2+, মনে করো Fe2+, Fe2+, আর একটা Fe2+ আছে, রাইট? এবার এখানে O2 মাইনাস, O2 মাইনাস, O2 মাইনাস, O2 মাইনাস। ক্লিয়ার? কটা Fe2+ আয়ন আছে? চারটে Fe2+ আয়ন মনে করো এই ক্লাসের ভেতরে আছে। এই চারটে Fe2+ আয়ন টোটাল পজিটিভ চার্জ কত? 8টা পজিটিভ। ঠিক আছে? এই জায়গায় কটা অ্যানায়ন আছে? চারটে অক্সাইড আয়ন আছে। টোটাল অ্যানায়নের টোটাল চার্জ কত? 8টা মাইনাস। সো FeO এটা একটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি সম্পন্ন কেলস। মনে করো সেটা হচ্ছে, আমরা এটা লাইনটা মুছে দিই, যতগুলো ক্যাটায়ন ততগুলো অ্যানায়ন, চারটা ক্যাটায়ন চারটা অ্যানায়ন আছে। এইবার কি হলো সেটা হচ্ছে মনে করো এইখানকার তিনটে Fe2+ আয়ন, ভিতর থেকে বেরিয়ে আসলো। ক্লিয়ার? মনে করো A বেরিয়ে গেল, তিনটে Fe2+ আয়ন ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। তাহলে বেরিয়ে যাওয়ার পর ওই জায়গা, তাহলে আলটিমেটলি কটা জায়গা ফাঁকা হলো? তিনটে। সেই তিনটে জায়গার মধ্যে তিনটে Fe2+ এর অকুপাইড জায়গার মধ্যে দুটো Fe3+ এই জায়গাটাকে ফিল আপ করলো, দুটো Fe3+ ফিল আপ করলো। তার মানে এই জায়গায় তিনটে Fe2+ ছিল, তিনটে, এটা ছিল Fe2+, এটা Fe2+, এটাও Fe2+ ছিল। এই তিনটে Fe2+ এর জায়গাটা চলে গেল, এরা বেরিয়ে গেল, তার জায়গায় ঢুকলো, ওই জায়গাটাতে ঢুকলো কে? Fe3+। তাহলে এই যে Fe2+ এর জায়গাটা Fe3+ অকুপাই করলো, ভালো করে দেখো এই জায়গায় কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় হলো, অসুবিধা হলো না। কি রকম করে? এখানে ক্যাটায়নের সংখ্যা কতগুলো? ক্যাটায়নের সংখ্যা হলো 3 × 6টা পজিটিভ আর 2টো পজিটিভ, 8টা পজিটিভ। এখানেও 8টা পজিটিভ রয়ে গেছে, এখানেও 8টা নেগেটিভ রয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা কিন্তু ক্যাটায়ন কিন্তু কমে গেছে। তাহলে এইখান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে Fe2+, Fe3+, Fe3+, আর O2 মাইনাস তো ছিলই, O2 মাইনাস তো ছিলই, O2 মাইনাস তো ছিল, এখানে একটা O2 মাইনাস ছিল। তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় আছে, তার মানে 8টা পজিটিভ 8টা নেগেটিভ। কিন্তু দেখো একটা জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। ওই যে জায়গাটা ফাঁকা হলো, তিনটে জায়গার মধ্যে দুটো জায়গায় Fe3+ আয়ন আসছে, কিন্তু একটা জায়গা কিন্তু স্টিল ভ্যাকেন্ট রয়ে গেছে। এই জন্য এই ধরনের ডিফেক্টটাকে আমরা বলবো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তাহলে মেটাল ডেফিসিয়েন্ট, একটা পরমাণুর একাধিক যখন জারণ সংখ্যা থাকবে তখন সেই নিম্ন জারণ সংখ্যার আয়নগুলো বেরিয়ে আসবে আর উচ্চ জারণ সংখ্যার আয়নগুলো সেই জায়গাটায় ঢুকবে।
তখন যে ডিফেক্টটা তৈরি হবে সেটাকে আমরা বলবো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, মেটাল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু ক্যাটায়নের চার্জ অ্যানায়নের চার্জ একই, সে ঠিক আছে, কিন্তু ডেফিসিয়েন্ট হওয়ার জন্য যেহেতু এখানে তিনটে Fe2+ ছিল, তার পরিবর্তে দুটো Fe2+ আসলো, Fe3+ আসলো, তাহলে আলটিমেটলি কিন্তু এই জায়গায় ক্যাটায়নের সংখ্যাটা কিন্তু কমে গেছে, অর্থাৎ ক্যাটায়নটা কিন্তু অর্থাৎ এই যে পরমাণুর সংখ্যা কমে যাওয়ার জন্য ডেনসিটি কিন্তু এই ক্ষেত্রে কমে যাবে, তাই এই ধরনের আমাদের ডিফেক্ট আছে, সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। হোয়াট ইজ ইমপিউরিটি ডিফেক্ট? একটু আগে বলছিলাম ইমপিউরিটি হচ্ছে বাইরে থেকে যোগ করা কোনো কেলাসের মধ্যে বহিরাগত কোনো পদার্থ দেব, দিয়ে একটা অশুদ্ধি তৈরি করে দেবো, তাকে আমরা বলছি ইমপিউরিটি ডিফেক্ট। এবার ইমপিউরিটি ডিফেক্ট দুই রকমের হতে পারে, একটাকে বলছি সাবস্টিটিউশনাল ডিফেক্ট, একটাকে বলছি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, সেটা কি রকম? মনে করো এটা হচ্ছে একটা কপারের কেলাস, ঠিক আছে, এই কপারের কেলাসের মধ্যে আমি কি করলাম, টিন যোগ করলাম। এই যে কপারের যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলো এবং টিনের পরমাণুর মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা গেছে, অর্থাৎ তাদের পরমাণুগুলো প্রায় সমান, যার জন্য কি করবে, টিনের পরমাণুগুলো, মনে রাখবে ভালো করে, টিনের পরমাণুগুলো কপারের যে জালক বিন্দুতে বসে থাকা যে পরমাণুগুলো বসে আছে, সেই জালক বিন্দুতে পরমাণুগুলো যেগুলো বসে আছে, মনে করে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এরা এই জায়গায় বসে আছে, সেই জায়গাটাতে কে চলে আসবে, টিনের পরমাণুগুলো চলে এলো। ক্লিয়ার? এই যে টিনের পরমাণুগুলো আসলো, তার জন্য যে ডিফেক্টটা তৈরি হলো, তার জন্য যে অ্যালয় ফর্মেশনটা হলো, সেই ধরনের অ্যালয় ফর্মেশনটা আমরা বলবো সাবস্টিটিউশন ডিফেক্ট। তাহলে সাবস্টিটিউশন ডিফেক্টের জন্য পরমাণুগুলোর সাইজ অলমোস্ট এক হতে হবে, পরমাণুগুলোর সাইজ যদি এক হয় তবেই কিন্তু সম্ভব, পরমাণুর সাইজ যদি সেম হয় তবেই কিন্তু এই ধরনের ডিফেক্ট তৈরি করা সম্ভব। এটা একটা। আবার কি হতে পারে, মনে করো এরকম একটা কেলাস আছে, সেই কেলাসের মধ্যে আমি কি করলাম, এখানে যে সোডিয়াম ক্লোরাইডের NaCl এর একটা কেলাস আছে। এই NaCl এর ফার্স্ট হচ্ছে আমি একটা কেলাসন প্রক্রিয়াটা দেখাই, তাহলে সুবিধা হবে। মনে করো এইখানে সোডিয়াম ক্লোরাইডের NaCl এর কি আছে, একটা জলীয় দ্রবণ আছে, NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণ। এই সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে তুমি বাইরে থেকে সামান্য পরিমাণ KCl যোগ করলে, সামান্য কয়েক ফোঁটা KCl যোগ করলে, তাহলে কি হবে, দিয়ে তাকে ঠান্ডা করলে কেলাসন প্রক্রিয়ার জন্য। যখনই তুমি ঠান্ডা করবে, লক্ষ্য করবে যে সোডিয়াম ক্লোরাইডের যে কেলাসটা ছিল, সেই সোডিয়াম ক্লোরাইডের কেলাসের কিছু জায়গায় সোডিয়াম আয়নগুলো নেই, সেই জায়গায় পটাশিয়াম আয়ন বসে আছে। মনে করে এই জায়গাটাতে সোডিয়াম আয়ন ছিল, কিন্তু সেটা সরে গেছে, সরে গিয়ে এই জায়গায় পটাশিয়াম আয়ন বসে গেছে। তবে সোডিয়াম আয়নের কেলাসে পটাশিয়াম আয়নগুলো তারা কিন্তু অকুপাই করতে পারে। কেন অকুপাই করতে পারে? কারণটা হচ্ছে সোডিয়াম আয়নের সাইজ এন্ড দ্য পটাশিয়াম আয়নের সাইজ এরা প্রায় সমান হওয়ায় পটাশিয়াম আয়নগুলো সোডিয়াম আয়নকে কিন্তু রিপ্লেস করে দেবে। এই রিপ্লেসমেন্টে কি হচ্ছে, এই রিপ্লেসমেন্টে কিন্তু এই জায়গাটায় ঢুকবে না, বা পুরোপুরি ইন্টারস্টিশিয়াল পজিশন ঢুকবে না। কোথায় ঢুকবে? যে জায়গাটায় ল্যাটিস পয়েন্টগুলো, যে জায়গাটায় ক্যাটায়ন ছিল, সেই জায়গাটায় কিন্তু আরেকটা ক্যাটায়ন গিয়ে ঢুকবে। এই ক্ষেত্রে এই যে এই জায়গাটাতে কি হলো, এই জায়গাটাতে কিন্তু ডেনসিটি ইনক্রিজ করতে পারে। কিভাবে? আমি এখানে সোডিয়াম আয়ন ছিল, এই সোডিয়াম আয়নটার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23, এবার পটাশিয়াম আয়নের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। তাহলে 23টাকে আমি সাবস্টিটিউট করলাম 39 দিয়ে, তাহলে আলটিমেটলি কি হলো, তাহলে কিন্তু পারমাণবিক গুরুত্ব বেড়ে যাওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু ঘনত্ব বাড়লো। হয় এটা কিন্তু ঘনত্ব কমতেও পারে। আমি যদি এখানে ক্যাটায়নটাকে রিপ্লেস করি একটা হালকা ক্যাটায়ন দিয়ে, তখন কিন্তু ঘনত্বটা কমে যেতে পারে। তাহলে ক্যাটায়নের ভরের উপর এই কেলাসের ঘনত্ব নির্ভর করবে, বাড়তেও পারে, আবার ঘনত্ব কিন্তু সেক্ষেত্রে কমতেও পারে। এইখানেও ঠিক তাই, আমি যেটা দিয়ে সাবস্টিটিউট করলাম, এই জায়গাটায় কাকে দিয়ে সাবস্টিটিউট করলাম, টিন,
এবার টিনের পারমাণবিক গুরুত্ব যদি কপারের পারমাণবিক গুরুত্ব অপেক্ষা বেশি হয় তাহলে আলটিমেটলি ভরটা বেড়ে গেল। আবার যদি এই জায়গায় একটা ছোট বা হালকা একটা পারমাণবিক গুরুত্ব সম্পন্ন কোনো পরমাণু দিয়ে দিলাম, সাইজ একই কিন্তু হালকা হওয়ার জন্য ঘনত্ব এই ক্ষেত্রে সাবস্টিটিউশনের ক্ষেত্রে ঘনত্ব বাড়তে পারে অথবা কমতে পারে, দুটোই সম্ভব। ক্লিয়ার? এইটাকে আমরা বলবো সাবস্টিটিউশনাল ডিফেক্ট। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। না, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কিন্তু এই ক্ষেত্রে কি হবে? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট মানে কি? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট মানে হচ্ছে জালক বিন্দু যেগুলো, অর্থাৎ যে জায়গাটাতে ক্যাটায়নটা বসে আছে এক্স্যাক্টলি যে জায়গাটাতে অ্যানায়নটা বসে আছে এক্স্যাক্টলি যে জায়গাটাতে বসে থাকার কথা, সেই বিন্দুগুলোকে আমরা বলি জালক বিন্দু। আর ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল পয়েন্ট। এবার ওই ইন্টারস্টিশিয়াল পয়েন্টের মধ্যে যদি কেউ বসে থাকে, মনে করো এবার এই জায়গাটাতে আমি কি করলাম, এই জায়গাটাতে আমি এটা হচ্ছে একটা এফির কেলাস লোহা। এবার আমি কি করলাম, এই লোহার কেলাসের মধ্যে বাইরে থেকে আমি কার্বন যোগ করলাম, কার্বন। তাহলে কি হবে, বাইরে থেকে যদি আমি কার্বন পরমাণু যোগ করে দিই, কার্বন পরমাণুগুলো কিন্তু এফির থেকে অনেক ছোট। তারা কিন্তু এই যে জালক বিন্দুগুলোতে যে এফি পরমাণু আছে তাদের জায়গাগুলো কিন্তু ও সরাতে পারবে না। সেই জায়গাগুলোকে সরিয়ে সেই জায়গায় কার্বন পরমাণু বসানোর মতো ক্ষমতাই নেই কার্বন। তাহলে কি হবে, এই কার্বন পরমাণুগুলো এই যে জালক বিন্দু আছে সেই জালক বিন্দুর মাঝখানে যে ইন্টারস্টিশিয়াল পয়েন্টগুলো রয়ে গেছে সেই ইন্টারস্টিশিয়াল পয়েন্টের মধ্যে গিয়ে বসবে কার্বন পরমাণুগুলো। তাহলে যে ধরনের ইম্পিউরিটি তৈরি হলো সেটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, রাইট? তাহলে এই ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ক্ষেত্রে কি দাঁড়ালো, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ক্ষেত্রে বাইরে থেকে আমি একটা পরমাণুকে ওই পরমাণুকে আমি ইন্টারস্টিশিয়াল পজিশনে ইনসার্ট করে দিলাম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেনসিটি অলওয়েজ বাড়বে। তার মানে এই জায়গায় কিন্তু ইম্পিউরিটি ঢোকানোর জন্য ডেনসিটি বাড়তেই হবে, কারণ এরা সরেনি, জাস্ট ইনসার্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। ঠিক সেম মনে করো এটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস, এই জায়গায় সোডিয়াম আয়ন আছে, আমি যদি এই জায়গায় লিথিয়াম প্লাস আয়ন যদি দিয়ে দিই তাহলে কি হবে, লিথিয়াম প্লাস আয়নটা কিন্তু এই জায়গাগুলো এই ক্যাটায়নটাকে রিপ্লেস করার মতো কোনো ক্ষমতা নেই। একটা সোডিয়াম আয়নের যে সাইজ তার থেকে অনেক ছোট হচ্ছে লিথিয়াম আয়ন, সেই জায়গায় কি করবে, লিথিয়াম কিন্তু ঢুকবে ভেতরে, কিন্তু লিথিয়ামটা কিন্তু ওই জালক বিন্দুতে না ঢুকে সে ইন্টারস্টিশিয়াল পয়েন্টের মধ্যে গিয়ে বসে যাবে। এই ধরনের ডিফেক্টগুলোকে আমরা বলছি, এই ধরনের পার্টিকুলারলি এই টাইপের ডিফেক্টকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ক্লিয়ার? ইম্পিউরিটি ডিফেক্টের আর দুই একটা নমুনা হচ্ছে, যেমন একটু বলে রাখি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কাদেরকে বলা হয়? সেমিকন্ডাক্টর হচ্ছে, যেমন সেমিকন্ডাক্টর উদাহরণ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পি টাইপ, আর হচ্ছে দুই নম্বর হচ্ছে এন টাইপ। পি টাইপ কেলাস কাদেরকে বলা হয়? এটা হচ্ছে একটা, আমি কি করলাম, এই জায়গায় সিলিকনের একটা কেলাস নেওয়া হলো, এটা হচ্ছে সব সিলিকন এসআই। এই সিলিকনের কেলাসের মধ্যে যদি আমি বোরন দিয়ে অথবা কোনো একটা, সিলিকন তো 4 ভ্যালেন্ট মানে টেট্রাভ্যালেন্ট অ্যাটম, এবার সেই জায়গায় আমি কি করলাম, আমি 3 ভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট একটা অ্যাটম দিয়ে দিলাম। এর মধ্যে আমি কি যোগ করলাম, এর মধ্যে বোরন যোগ করে দিলাম। তাহলে বোরন, সিলিকন হচ্ছে 4 ভ্যালেন্ট, বোরন হচ্ছে 3 ভ্যালেন্ট। তাহলে এই 4 ভ্যালেন্ট অ্যাটম গুলো 3 ভ্যালেন্ট অ্যাটম দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে কি হবে, তাহলে এই জায়গাটায় যেটা 4 ভ্যালেন্ট ছিল সেই জায়গাটা কিছু কিছু জায়গায় 3 ভ্যালেন্ট চলে আসবে। এই যে 3 ভ্যালেন্ট এলো তার জন্য কি হবে, তার জন্য কিন্তু আলটিমেটলি তার একটা জায়গায় একটা হাত ফাঁকা পড়ে থাকবে। এই যে হাত ফাঁকা পড়ে আছে তার মানে এটা যোজ্যতা কমে গেছে,
এই যোজ্যতা কমে যাওয়ার জন্য এইখানে একটা গর্ত দেখতে পাওয়া যাবে। গর্ত যদি থাকে তখন তাকে আমরা বলছি পি টাইপ। আবার যদি এই জায়গায় বোরন না দিয়ে যদি আমরা আর্সেনিক দিয়ে ডোপ করি, ডোপিংটা যদি আর্সেনিক দিয়ে করা হয়, তখন 4 ভ্যালেন্ট অ্যাটম গুলোকে আমরা 5 ভ্যালেন্ট অ্যাটম দিয়ে কিন্তু রিপ্লেস করলাম। তাহলে তখন সেই ক্ষেত্রে 4 ভ্যালেন্ট অ্যাটমের জায়গায় যদি 5 ভ্যালেন্ট চলে আসে, তাহলে আলটিমেটলি কি হবে? তখন সেই ক্ষেত্রে কিন্তু একটা যোজক ইলেকট্রনের সংখ্যা, একটা ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা একটা বেড়ে গেল। ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সেই জায়গায় একটা নেগেটিভ টাইপের কেলাস তৈরি হলো, এটাকে আমরা বলবো এন টাইপ। তাহলে এন টাইপ কেলাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন এক্সট্রা, আর পি টাইপ কেলাসের ক্ষেত্রে একটা প্রোটন এক্সট্রা। এই যে এক্সট্রা, তাহলে এক্সট্রার জন্য কিন্তু এদেরকে নাম হয়ে গেছে এন টাইপ বা নেগেটিভ টাইপ, আর এটা হচ্ছে পজিটিভ টাইপ। এই টাইপ, এই যুক্ত যারা আছে তাদেরকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর হচ্ছে অ্যাকচুয়ালি পরিবাহী। মনে করো এটা হচ্ছে একটা কপার, কপারের একটা ওয়্যার। আমি এই কপারের ওয়্যার কিন্তু খুব ভালো একটা পরিবাহী, কিন্তু যদি এই কপার ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস করবে, সেই জায়গায় যদি সেটাকে যদি হিট করতে শুরু করি, তাপ দিতে শুরু করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এর পরিবাহিতা কমবে, এর পরিবাহিতা কিন্তু কমে যাবে। এই যে পরিবাহিতা কমে গেল, তার মানে এইখান থেকে এইদিকে কারেন্ট যাওয়ার চান্সটা কিন্তু কমবে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু একদম উল্টো। সেমিকন্ডাক্টরে আমরা মনে করো এই একটা এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। আমি যদি একটা লাগিয়ে দিই তাহলে কি হবে? তাহলে এবার যদি এটাকে আমরা হিট করতে শুরু করি, হিট, তাহলে কি হবে? এন টাইপ থেকে ইলেকট্রন গুলো পি টাইপের মধ্যে ঢুকে যাবে, কারণ পি টাইপের মধ্যে তো ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ইলেকট্রন গুলো ঢুকবে। আবার এন টাইপের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, সে গিয়ে এন টাইপের মধ্যে ঢুকবে। তাহলে যখন হিট করব আমরা, সেই হিটের ফলে কি হবে? এইখান থেকে ইলেকট্রন গুলো এন টাইপ থেকে পি টাইপের দিকে ছুটে যাবে। তাহলে এই যে এন টাইপ থেকে পি টাইপের দিকে ছুটছে, যত বেশি টেম্পারেচার বাড়াতে থাকবো তত এন টাইপ থেকে পি টাইপের দিকে যাবে। তার মানে হিট করলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি কিন্তু বাড়ছে। তাহলে এই যে বর্ধিত কন্ডাক্টিভিটি, এটাকে কাজে লাগিয়ে যে কন্ডাক্টর তৈরি করা হয় তাকে আমরা বলছি সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে এই ধরনের কেলাসের ক্ষেত্রে, এই ধরনের ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু যে সিলিকন যে পরমাণুগুলো আছে, সেই সিলিকন পরমাণুগুলো সাবস্টিটিউটেড বাই আইদার বোরন অথবা সাবস্টিটিউটেড বাই আইদার আর্সেনিক। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল পজিশনে কোন রকম যাবে না। যাদেরকে আমি সাবস্টিটিউট করলাম, অর্থাৎ যারা অশুদ্ধ হিসাবে আসলো, তারা সাবস্টিটিউশন করবে যে জায়গাগুলোতে সিলিকন ছিল, সেই জায়গাগুলোকে সাবস্টিটিউশন করবে। ওকে, এটা ভালো করে একটু স্ক্রিনশট নিয়ে এটাকে একটু একটা নোটের মতো তৈরি করবে। ওকে।